৮২,০০০ কোটি টাকা, হ্যাঁ ঠিক শুনছেন, ৮২,০০০ কোটি টাকা এখন রাজ্যের হাতে। এটা বিপুল অর্থ। কিন্তু এই যে টাকা, এই টাকা তো আগেও ছিল কিন্তু খরচ করা যায়নি, আর এখন রাজ্য আরো বেশি টাকা পেতে চলেছে। সাধারণ মানুষের হাতে কাজ দেওয়া থেকে গ্রামোন্নয়নের রাস্তা খুলে গেছে। বিপুল টাকার প্রকল্প শুরু করা যাবে এবার। কিন্তু এত টাকা থাকলেও আগের মতো দুর্নীতিতে কাজ আটকে যাবে না তো? এটা একটা কঠিন চ্যালেঞ্জ রাজ্যের বিজেপি সরকারের কাছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও এটা বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে রাজ্যের সরকার আইনি বদল আনছে, এক বড় সড়ো আইনি বদল। এখন থেকে রাজনৈতিক নেতারা গ্রামোন্নয়নের টাকা, খেটে খাওয়া মানুষের টাকায় হাত বাড়াতে পারবে না। আমি সবটা বলবো, খুঁটিনাটি বলবো কিভাবে এই রাজ্যে একটা বড় আইনি পরিবর্তন আসতে চলেছে। এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। আমার ভিডিও এখনো অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য বলবো বিনা খরচে প্রতিবেদনের যে ভিডিও রয়েছে তার নিচে লেখা সাবস্ক্রাইবে শুধু আঙুলটা একবার ছুঁয়ে দিন। উন্নয়নের লক্ষ্যে কেমন করে কি হবে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে, জার্নালিজম ফর ভারত। আমাদের আগের সরকার মানে গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, যিনি বহিষ্কৃত, রাজ্যবাসীর দ্বারা যিনি বহিষ্কৃত, তিনি রেল, সড়কপথ, মেট্রো প্রচুর কাজ আটকে রেখে দিয়েছিলেন। সেসব কাজ শুরু হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা, গরিব মানুষের প্রাপ্য টাকা আটকে রাখা ছিল। ৮২,৪৯২ কোটি টাকার প্রকল্প আটকে ছিল। সেই প্রকল্পে এবার গতি আসতে চলেছে। রাজ্যে পালা বদলের পরে কিছুটা গতি এসেছে, কিন্তু পুরোপুরি আনা যায়নি, কারণ পঞ্চায়েতগুলো এখনো বেশিটাই তৃণমূলের দখলে। তাই তো দরকার আইনের বদল। এবার রাজ্যে ১০০ দিনের প্রকল্পের কাজ নতুন মোড়কে ফিরছে। এটা আপনারা জেনে রেখে দিন। এতদিন ১০০ দিনের কাজ হতো, এবার ১২৫ দিনের কাজ হবে। জি রামজি বলে কেন্দ্রের যে প্রকল্প, সেই প্রকল্পে ১২৫ দিনের কাজ শুধু নয়, ন্যূনতম যে মজুরি সেটাও ১ লাফে অনেকটা বেড়ে গেছে। ৩১শে মার্চ পর্যন্ত যে চলতি অর্থবর্ষ, তার জন্যই শুধুমাত্র এই কাজের জন্য ৮,৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গের জন্য। এই নির্বাচন, বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বারংবার প্রধানমন্ত্রী বাংলার দিকে তাকাবেন কথা দিয়েছিলেন, এবং নির্বাচনের পরে, বিজেপি ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী বিভিন্ন কাজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে এবার দেশের অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের দিকে কেন্দ্রের নজর বেশি। ৮,৫০০ কোটি টাকা শুধুমাত্র ওই ১২৫ দিনের কাজের জন্য ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে। এই বরাদ্দ বাড়তে পারে। এই যে টাকাটা বাড়বে, এই ঘোষণাটা বাংলায় এসে কলকাতার মাটিতে দাঁড়িয়ে জানিয়ে গেছেন কেন্দ্রের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেখুন, এই যে কাজটা, এর জন্যই বলছিলাম না, আর্থিক ক্ষমতা, এই যে টাকা খরচ করার আর্থিক ক্ষমতা, তার যে কাঠামো, তাতে বড় সড়ো রদবদল দরকার। আর সেই রদবদল যে হবে সেটা সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এই যে পঞ্চায়েতের যে প্রধানরা আছেন না, তাদের হাতেই কিন্তু বেশিরভাগ ক্ষমতাটা রয়েছে টাকা পয়সা খরচ করার। এবার সেই ক্ষমতাটা কেড়ে নেওয়া হবে, সেটা সরাসরি চলে যাবে সরকারি আধিকারিকদের হাতে। মনে রাখতে হবে, পঞ্চায়েত প্রধান মানে তিনি কোনো না কোনো রাজনৈতিক দলেরই নেতা।
সেই দলের মতো করে তিনি চলেন, কিন্তু সরকারি আধিকারিকরা তার উপর মহলকে জবাবদিহি করতে বাধ্য থাকেন। যার সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত স্তরে বড় অংশের যে দুর্নীতি তার উৎস এই আর্থিক ক্ষমতার কেন্দ্রীকরণ। এই কেন্দ্রীকরণটা ভেঙে দেওয়া হবে, একটা স্বচ্ছতা নিশ্চিত করার মতো সিদ্ধান্ত নিতে হবে। সেই লক্ষ্যে খুব শীঘ্রই বিধানসভায় পঞ্চায়েত আইনের একটা সংশোধনী বিল আসতে চলেছে। 1973 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন বলে যে আইনটা রয়েছে তাতেই পঞ্চায়েত প্রধানদের হাতে প্রচুর ক্ষমতা দেওয়া রয়েছে। মানে এই যে পঞ্চায়েত প্রধানরা যখনই কিছু করেন তাতে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে যায়। জেলা সভাপতি কি বলছেন, ব্লক সভাপতি কি বলছেন। এবার এখন পঞ্চায়েতগুলো তৃণমূলের হাতে থাকলেও রাজ্যের যে রাজনৈতিক সমীকরণ বদলে গেছে, আগামী দিনে বিজেপি শাসিত পঞ্চায়েতের সংখ্যা বাড়বে, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নিশ্চিতভাবে বিজেপি দখল করবে। তখনও রাজনীতি থেকে উন্নয়নকে দূরে রাখার জন্য সরকারি আধিকারিকদের হাতে থাকবে ক্ষমতা, এমন আইন আসতে চলেছে। ইতিমধ্যে বিজেপি যখন ওড়িশা দখল করে তখনও ওড়িশায় যে পুরনো ব্যবস্থা ছিল তাতেই ওড়িশার উন্নয়ন আটকে ছিল, এবং ওড়িশাতেও এই পদ্ধতিতে আইনে বদল এনেই ওড়িশায় উন্নয়নের যে কাজ শুরু হয়েছে সেটা শুরু করা সম্ভব হয়েছে। ঠিক যা হয়েছে যেটুকু জানতে পেরেছি তাতে এক একটি পঞ্চায়েতের এক একজন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকেন, তারা যাবতীয় সিদ্ধান্ত নেবেন। চলতি মাসেই এরকম একটি বিল বিধানসভায় আসতে চলেছে। এখনকার যে নিয়ম সেটা আপনারা জানেন, অনেকেই যারা গ্রামে থাকেন তারা তো জানেনই, যে কর্মসংস্থান থেকে অন্যান্য প্রকল্পের অর্থ ব্যয়, কেন্দ্রের অর্থ কমিশনের যে বরাদ্দ, এখন পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ খরচের কাজ চলছে যা দিয়ে রাস্তা ইত্যাদি হয়, স্বচ্ছতা মিশনের টাকা, এই যাবতীয় কিছু বিভিন্ন উন্নয়নমূলক কাজ, তার দরপত্র ডাকা, বিল অনুমোদন করা, অর্থের ছাড় দেওয়া, যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত নেন পঞ্চায়েত প্রধান। এমনকি কর্মসংস্থান প্রকল্পের আওতায় শ্রমিকদের প্রাপ্য অর্থ সরাসরি যে ব্যাংক অ্যাকাউন্টে যায়, এই টাকাটা ছাড়ার দায়িত্ব পঞ্চায়েত প্রধানদের হাতে থাকে। তাই তারা ইচ্ছা মতো অনেক কিছু করেন, এদিকের টাকা ওদিকে, ওদিকের টাকা সেদিকে, তারপর ৯/৬ কমিশন, সিন্ডিকেট তো আছেই। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যেই সরকারটার কি সততার প্রতীক চালাতেন বলে দাবি করা হয়, পরে জানা গেল তিনি সঠতার প্রতীক, মানুষ তাকে বহিষ্কার করল। এই ধরনের যে আর্থিক ক্ষমতা পঞ্চায়েত প্রধানদের হাতে ছিল তার জন্যই বেশিরভাগ দুর্নীতি হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে, শুধু অভিযোগ নয়। কর্মসংস্থান প্রকল্পের অর্থ বন্টন মানে তখন ১০০ দিনের কাজের টাকা বিলি, এবং উন্নয়নমূলক যে কাজ তার প্রকল্প, কে টেন্ডার পাবে, কত টাকা কমিশন দেবে, যাবতীয় রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। সেই সময় এইসব দুর্নীতির জন্য কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ রেখেছিল। অনেকে বলেছিলেন ১০০ দিনের কাজের টাকা ছেড়ে না দিলে বিজেপির এ রাজ্যে ক্ষমতায় আসা সম্ভব নয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই স্লোগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা, তাতে পরিষ্কার বলা হয়েছিল নিয়ম না মানলে টাকা নয়, এবং গ্রামের মানুষ সেটাকে সমর্থন করেছেন। শহরের থেকে গ্রামাঞ্চলে বেশি ভালো ফল করেছে বিজেপি। এবারে নতুন পরিকল্পনায় পঞ্চায়েত প্রধানদের পরিবর্তে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের হাতেই থাকবে বিল অনুমোদনের ক্ষমতা। ফলে সরকারি আধিকারিকরাই আর্থিক লেনদেন, বিল অনুমোদন এবং বিভিন্ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। এতে প্রশাসনিক স্বচ্ছতা যেমন বাড়বে, তেমন আর্থিক অনিয়মের সুযোগ কমে যাবে। যার টাকা প্রাপ্য তিনি পাবেন, যেটুকু উন্নয়ন হওয়া উচিত সেরকম উন্নয়নের কাজ হবে। দেখুন, রাজ্যে পালা বদলের পরে মানে এই যে পরিবর্তনটা হয়েছে, এত বড় পরিবর্তন, তার ফলে রাজনৈতিক সমীকরণও বদলে গেছে। দায়িত্ব ছাড়ার হিড়িক পড়েছে এই তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা পঞ্চায়েত পুরসভার
সব কাউন্সিলর থেকে প্রধান সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, তারা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। যখন এরাজ্যে তৃণমূল ক্ষমতায় এসেছিল তখন কি করা হয়েছিল? এইসব পঞ্চায়েতের লোকেদের বিভিন্ন জায়গায় এবং জেলা পরিষদ দখল করা হয়েছিল, বিজেপি সে পথে হাঁটেনি। মানে তৃণমূলের টিকিটে জেতা তারাই পরে বিজেপির জেলা পরিষদ করেছে, এরকমটা হয়নি। কিন্তু কেউ বলেননি তাদের ছাড়তে। যারা চুরি করেছেন তাদের অনেকের খোঁজই পাওয়া যাচ্ছে না, তারা কোথায় আছেন, কিভাবে আছেন কেউ জানে না। আর যারা রাস্তায় আছেন তারা পদত্যাগ করে কোনো কাজ করছেন না। এই যে যারা দায়িত্ব ছাড়েননি তারাও আছেন এর মধ্যে, তারা আবার নিত্য কাজকর্ম সম্পর্কে কার্যত নির্লিপ্ত। ফলে গ্রামোন্নয়নের কাজ আটকে আছে। নিবিড়ভাবে যে 125 দিনের কাজের নিশ্চয়তা প্রকল্প, যেটার নাম হচ্ছে ভিবিজি রামজি, এটার সাথে ভগবান রামের নাম জুড়ে গেছে, কিন্তু আসলে প্রকল্পটার নাম হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। এই যে প্রকল্পটা, এটা দ্রুত কার্যকর করা দরকার, কারণ ভারতের অন্য রাজ্যে এটা শুরু হয়ে গেছে, আমাদের রাজ্যে থমকে আছে, তাই আইন বদল দরকার। মঙ্গলবার কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী এবং কৃষিমন্ত্রী তিনি শিবরাজ সিং চৌহান এসেছিলেন। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পঞ্চায়েত মন্ত্রী, কৃষিমন্ত্রী সকলের সঙ্গে বৈঠক করেছেন। গত 1 জুলাই থেকে গোটা দেশে ভিবিজি রামজি প্রকল্প চালু হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে অবস্থা, আমাদের রাজ্যে 3339টি পঞ্চায়েত রয়েছে, এর মধ্যে মেরে কেটে 400টিতে কাজ শুরু হয়েছে। কারণ বেশিরভাগ পঞ্চায়েতের প্রধানরা হয় দায়িত্ব পালন করছেন না, না হয় তাদের হদিশ নেই। অথচ এই প্রকল্প কার্যকর করার ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক, তাই ভবিষ্যতেও তো এরকম হতে পারে, তাই আইনটাই বদলে দেওয়া ভালো। 14,000 কোটি টাকার প্রকল্প, কিন্তু এটা 14,000 কোটি টাকার এই প্রকল্প কেন্দ্র স্যাংশন দিয়েছে, কিন্তু তার গতি নেই। মাত্র 400 পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে সবে। আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, কাজের পরিকল্পনা, অনুমোদন, এসব প্রশ্নে গ্রাম সভার বৈঠক এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভূমিকা অনেক। তাদের ছাড়পত্রের পরেই তালিকাভুক্ত হয় কোন কাজের কেমন পরিকল্পনা হবে। আমি বলছিলাম না 14,000 কোটি টাকা, সঠিক ফিগারটা হচ্ছে 14,180 কোটি টাকার এই প্রকল্প। এর কাজ এবং পরিধি অনেক বড়, কারণ 100 দিনের কাজের বদলে যে 125 দিনের কাজ, এই কাজে যারা কাজ করবেন তাদের হাতে টাকা যাবে। আবার এই কাজের মাধ্যমেই তো গ্রামোন্নয়ন হবে। ফলে এই যে 14,180 কোটি টাকার এই যে বরাদ্দ, এই বরাদ্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের কাজ দেওয়া যাবে না উপযুক্ত সংখ্যায় যদি এখনই শুরু না করা হয়। যত টাকা রয়েছে তাতে হিসেব করলে দেখা যাচ্ছে একটি গ্রাম পঞ্চায়েত এলাকা, একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 5 কোটি টাকা পর্যন্ত খরচের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এবং বরাদ্দ অনুমোদন করেছে। এই বিপুল পরিমাণ অর্থে গ্রামীণ পরিকাঠামো বদলে ফেলা সম্ভব যদি সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে কাজ করা হয়। আমি আশাবাদী শুভেন্দু অধিকারীর সরকার তথা বিজেপির সরকার সেই কাজটা করবে এবং একই সঙ্গে নিশ্চিত করা যাবে গ্রামের প্রতিটি মানুষ যেন 125 দিন, বছরে 125 দিন তারা কাজ পান এবং ন্যূনতম যে বেতন বা মজুরি সেটা তারা পান। এই রাজ্যে এখন যে অবস্থা, তাতে বিভিন্ন পঞ্চায়েতে 11,000 শূন্য পদ রয়েছে, দীর্ঘদিন নিয়োগ হয়নি, কর্মী সংকট চলছে। শুধু গ্রাম পঞ্চায়েত স্তরেই 40% পদ শূন্য। তার মধ্যে অনেক পদ রয়েছে নির্মাণ সহায়কের। এই নির্মাণ সহায়ক পদটা
পঞ্চায়েত এলাকার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তারাই কাজের দেখভাল করেন, কিভাবে কাজ হবে, কোথায় রাস্তা, কোথায় নর্দমা, কোন দিকে ঢাল হবে, তারা ঠিক করেন। কাজের দেখভাল করার লোকই নেই, তাহলে কাজটা কি করে হবে? এরপরে যদি জেলা স্তরে এবং রাজ্য স্তরে আমরা দেখি, যত কাজ আছে না সেই অনুযায়ী শূন্য পদের সংখ্যা এতটাই বেশি যে কাজ ঠিক করে করা যাচ্ছে না। তাই শূন্য পদ পূরণ করাটাও খুব জরুরি। শুভেন্দু অধিকারী সরকারের কাছে এটাও একটা বড় চ্যালেঞ্জ। যদিও কিছুদিন আগেই ৬,০০০ শূন্য পদ সেটা পূরণ করার কথা দিয়েছে রাজ্য সরকার এবং তার জন্য ছাড়পত্রও দিয়ে দিয়েছে নবান্ন। এতে গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়োগ হবে ৫,৫০৯ জন, মানে এক একটি গ্রাম পঞ্চায়েতে একজনের বেশি নিয়োগ। পঞ্চায়েত সমিতিতে ৫৬৪ জন এবং জেলা পরিষদে ৪৬৩টি পদে নিয়োগ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন, ছাড়পত্র দিয়ে দিয়েছে। মনে রাখতে হবে, শুধু যে এই ১২৫ দিনের কাজ তা নয়, সেটা নিয়ে আরও বলবো, আরও অনেক কিছু জানানোর আছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই রাজ্য একটা অনুরোধ জানিয়েছিল যে আবাস যোজনার যে তালিকা তৈরি করা হয়, সেই তালিকা তৈরির সময়টা একটু বাড়ানো হোক বাংলার জন্য। কারণ ২০ জুনের মধ্যে তালিকা তৈরির কাজ গোটা দেশে শেষ হয়েছে, কিন্তু বাংলায় ভোটের পরে সরকার গঠন, প্রাথমিক কিছু কাজের জন্য সেটা সম্পূর্ণ করা যায়নি। তাই কেন্দ্রীয় সরকার এই রাজ্যকে ১৫ই আগস্ট পর্যন্ত, স্বাধীনতা দিবস পর্যন্ত এই প্রধানমন্ত্রী আবাস যোজনার, মানে যেটাকে স্টিকার দিদিমণি বাংলার বাড়ি করে দিয়েছিলেন, আসলে তো প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ম মেনে, এই নামটার মধ্যে কিন্তু নরেন্দ্র মোদী নেই, প্রধানমন্ত্রী আছেন। কেন্দ্রের কোনো প্রকল্পের নাম বদলে দিলে তার টাকা তো দেওয়া যায় না, কারণ বাংলার বাড়ির প্রকল্পের টাকা অফিসিয়ালি কি করে স্যাংশন করা হবে? এখন তো সব কিছু কম্পিউটারে হয়, সে তো জানে প্রধানমন্ত্রী আবাস যোজনা। 15ই আগস্টের মধ্যে এই রাজ্যকে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে যে তোমরা আবাস যোজনার যে তালিকা, কারা কারা বাড়ি পাবেন, সেই তালিকাটা সম্পূর্ণ করে জমা দাও। আর ১২৫ দিনের কাজে কত ভুয়ো জব কার্ড ছিল এই রাজ্যে, সেসব সাফ করে তাতেও ২,৫৬,০০,০০০ জব কার্ডকে নিশ্চিত করা হয়েছে যে তারা কাজ পাবে। তবে এখনই ওই আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়নি, আবেদন প্রক্রিয়া চলছে, ফলে এই ২,৫৬,০০,০০০ জব কার্ড, এই সংখ্যাটা আরও একটু বাড়তে পারে। এবারে বলি, এই যে ১২৫ দিনের কাজ, এই কাজে এখন গ্রামীণ মানুষের লাভ কতটা হবে জানেন? এক লাফে একেবারে অদক্ষ শ্রমিক যারা, তাদের ন্যূনতম মজুরিটা করে দেওয়া হয়েছে ৩০০ টাকা। আর যারা কিছুটা দক্ষ, আধা দক্ষ, তারা পাবেন ৪৫০ টাকা প্রতিদিন। আর যারা দক্ষ শ্রমিক, তারা পাবেন ৬০০ টাকা। জানতেন এই প্রকল্প কিন্তু আগেও ছিল, আগেও এই ব্যবস্থা ছিল, কিন্তু আধা দক্ষ, দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের মধ্যে যেই টাকার ব্যবধান, এই ব্যবধান ঘুচিয়ে দিয়ে কোথায় তৃণমূল নেতাদের, কর্মীদের পাইয়ে দেওয়া হবে, সেই কাজটা করে গেছে পঞ্চায়েত প্রধানরা। ২০২৪-২৫ আর্থিক বর্ষেও এই যে ন্যূনতম মজুরি, এটা ছিল ২৫০ টাকা, এরপরে এটা ২৬০ টাকায় হয়, এবার সেটা বেড়ে ৩০০ টাকা হলো। এর ফলে ওড়িশা, মধ্যপ্রদেশ এবং গুজরাটের মতো রাজ্যের সঙ্গে এক বন্ধনীতে এলো আমাদের পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকার বলেছে এই রাজ্যে যদি দুর্যোগ হয়, বন্যা, বৃষ্টি, তার জন্য যদি এই ১২৫ দিনের কাজ ব্যাহত হয়, তাহলে আরও অতিরিক্ত ৫০ দিনের কাজের সুযোগ পাবেন বাংলার শ্রমিকরা, মানে ১৭৫ দিন হবে। এটাই ডবল ইঞ্জিন সরকারের মজা, এটাই সুবিধা। না, শুধু ডবল ইঞ্জিন সরকার নয়, যেখানে যেখানে বিজেপির সরকার নেই, সেই সব রাজ্যে, মানে যেসব রাজ্য কেন্দ্রের এই প্রকল্প নিয়ম মেনে করে
এবং ভারতের বেশিরভাগ রাজ্য সেখানকার মানুষ অনেক দিন ধরেই এই সুবিধাগুলো পেয়ে আসছে, শুধু পশ্চিমবঙ্গ বাদ। তার কারণ সততার প্রতীক, গর্বের মুখ্যমন্ত্রী, যিনি আজ সব হারিয়েছেন, সব খুইয়েছেন, খালি মানুষকে ঠকিয়েছেন বলে। মানুষকে এত বেশি না ঠকালে তাকে এইভাবে ক্ষমতা থেকে চলে যেতে হতো না, একেবারে নিঃস্ব হয়ে গেছে। 80 জন বিধায়ক ছিল, কমতে কমতে সেটা 10-এ ঠেকেছে। 21শে জুলাই কোথায় সভা করবেন? যে মাঠ দেখছেন সেই মাঠই মনে হচ্ছে বড্ড বড়, আরো ছোট মাঠ দরকার। আমি তো বলি কালীঘাটের বাড়িতে যে ছোট ঘরটা আছে সেখানে 21শে জুলাই হোক। একবার করেছিলেন আপনি করোনার সময়, আবার করুন। আগের সরকার মানুষকে টাকাটাই নিতে দিত না যে টাকা ছিল। এই যে আমি বলছি না 82,000 কোটি টাকার কথা, এই টাকা ছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইতিমধ্যেই 1 লক্ষ বাড়ির অনুমোদন মিলে গেছে, নবান্ন এটা জানিয়ে দিয়েছে। এছাড়া ভারত সরকার ঠিক করেছে বাংলার 4টে জেলাকে বেঁচেছে, দার্জিলিং, আলিপুরদুয়ার, বীরভূম এবং পুরুলিয়া। এই 4টি জেলায় প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প চালু হচ্ছে, তার মঞ্জুরি এসে গেছে। গ্রাম সড়ক যোজনা যেটা আটকে ছিল, কারণ স্টিকার দিদি স্টিকার মারতেন, 2400 কিলোমিটার নতুন রাস্তা তৈরির অনুমোদন মিলে গেছে। প্রথম পর্যায়ের কাজের জন্য 1000 কোটি টাকা ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সরকারের অ্যাকাউন্ট থেকে শুভেন্দু অধিকারী সরকারের অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকাটা, 1000 কোটি টাকা রাস্তা বানাতে। একই সঙ্গে পশ্চিমবঙ্গে যে চাষযোগ্য জমি রয়েছে সেটা একটা বড় সম্পদ এই রাজ্যের। সেই জমির কোথায় কি চাষ করা দরকার, কি করলে আরো ভালো হবে, কি করে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বেশি টাকা জমবে, কি করে কৃষকদের উন্নতি হবে, শ্রমিকদের উন্নতি হবে, তার জন্য এই যে কোন জেলায় কোন মাটি কি ধরনের ফসল উৎপাদনে ভালো, তার জন্য একটা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা যাতে রাজ্য সরকার করতে পারে, তার জন্য কেন্দ্র টাকা মঞ্জুর করছে। 4টে ট্রেনিং সেন্টার এবং গবেষণাগার তৈরির অনুমোদন পেয়ে গেছে রাজ্য সরকার। কেন্দ্রের কৃষি মন্ত্রক রাজ্যকে 4টি গবেষণাগার তৈরির অনুমোদন দিয়ে দিয়েছে, কিন্তু কাজটা করতে হবে, আর তার জন্যই তো এই পঞ্চায়েত প্রধানদের সরতে হবে। মালদহের আম, লিচু, এইসব ফলের উৎপাদনের জন্য যেখানে যেটা ভালো সেগুলোর যাতে বিকাশ হয়, প্রশিক্ষণ হয়, তার জন্য রাজ্য 100 কোটি টাকার প্রকল্পের অনুমোদন পেয়েছে। আমি আজকে শুধুমাত্র কৃষি মন্ত্রক, পঞ্চায়েত মন্ত্রক তার অংশটুকু বলছি, বাকিটা অন্যদিন বলবো। এখনো বাংলায় এই যে এত আলু উৎপাদন হয়, পাট উৎপাদন হয়, কিন্তু আপনারা জানেন যে আলু এবং পাটের যে বীজ সেটা আমাদের অন্য রাজ্য থেকে আমদানি করতে হয়, কিন্তু কেন্দ্র সেটা চাইছে না। বাংলার উন্নয়নের জন্য, সোনার বাংলা গড়ার জন্য, সুজলাং সুফলাং বাংলা গড়ার জন্য এই রাজ্যে যাতে আলু পাটের বীজ উৎপাদন করা সম্ভব হয় তার ব্যবস্থা করা হচ্ছে, তার অনুমোদন এসে গেছে। এবং নবান্নকে জানানো হয়েছে শুধু বাংলা নয়, পূর্ব ভারতের যত রাজ্য রয়েছে তাদের যে এই বীজ উৎপাদনের যে প্রক্রিয়া চলবে তার হাব পশ্চিমবঙ্গেই হবে। কিন্তু ওই কিন্তুটা রয়ে গেছে। রাজনীতি তো শেষ করেছে গ্রামোন্নয়নের কাজে। আইপ্যাকের দেওয়া গাল ভরা নাম, আমার বুথ আমার সমাধান, বুথে বুথে সমাধান, পাড়ায় পাড়ায় সমাধান, এসব নিয়ে প্রচার হয়েছিল, কিন্তু কাজ হয়েছিল কি? টাকাগুলো কার পকেটে গেছিল? শুভেন্দু অধিকারীর কাছে তথা বিজেপির কাছে চ্যালেঞ্জ, আগের সরকারের মতো তো করলে আর চলবে না। এই সরকারের উপর আমি আশাবাদী সেটা তারা করবেও না। একটা নয়া পয়সার যেন
অপব্যয় না হয় সেটা দেখে যত দ্রুত সম্ভব গ্রামোন্নয়ন দরকার। গ্রামের উন্নয়ন হলেই শহরের উন্নয়ন হবে। শুধু শিল্প দিয়ে রাজ্য বাঁচবে না, এই রাজ্যের উৎপাদন ক্ষমতা এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে আমরা শুধু রফতানি করে রাজ্যের জিএসডিপি বাড়াতে পারি। তাই যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে চলেছে, যত দ্রুত সম্ভব রাজনৈতিক নেতা কিন্তু পঞ্চায়েত প্রধান তাদের ক্ষমতা খর্ব করতে হবে। সব কাজ সরকারি আধিকারিকরা করবেন এবং তারা উপর মহলকে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। এই প্রতিবেদন কেমন লাগলো সেটা তো জানাবেনই। একই সঙ্গে পঞ্চায়েত তথা গ্রামোন্নয়নের জন্য আর কি কি করা উচিত তা জানিয়ে মন্তব্য করতে ভুলবেন না। প্রতিবেদন যদি ভালো লাগে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।